আজকে আমাদের টপিক হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তো দেখো, তোমার এটা বিসিএস এর মধ্যে অবশ্যই প্রত্যয়টা আছে সিলেবাসে, বাংলার যে সিলেবাস দেওয়া হয়েছে 11 নম্বরে দেখো প্রত্যয়। তোমরা চাইলে জুম করে দেখতে পারো। তো এখান থেকে 40 বিসিএসে তোমার দুটো প্রশ্ন, 38-এ দুটো প্রশ্ন, 37-এ আসে নাই, 36-এ একটা প্রশ্ন, 35-এ একটা প্রশ্ন, এবং এখানে অন্য বিসিএসগুলো নাই, 42, 43 কিংবা 41, ওসব বিসিএসও তোমার প্রশ্ন আসছে। সবসময় দেখা যায় দুটো প্রশ্ন বা একটা অবশ্যই থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো দুটো করে প্রশ্ন আসছে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং শুধুমাত্র বিসিএসের জন্য না, সকল চাকরি পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট বলা যায়। এখন আসে আমরা প্রশ্নগুলো দেখি। সবার আগে আমরা প্রকৃতি প্রত্যয় পড়ার আগে প্রশ্নগুলো যদি দেখি, তাহলে আমরা বুঝবো যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আমাদের ধারণাটা ভালো করে হবে যে আমরা কিভাবে পড়ব। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মানে তোমাকে একটা শব্দ দিবে, সন্ধির মতো একটা শব্দ দিবে, তুমি সেটাকে কি করবা? সেটার প্রকৃতি এবং প্রত্যয় বিশ্লেষণ করবা। ওই শব্দটা বিশ্লেষণ করে দেখিয়ে দিবা প্রকৃতি এবং প্রত্যয় কী, কোনটা শুদ্ধ। তোমার 4টা অপশন দেয়া থাকবে। এই ধরনের একটা প্রশ্ন পাবা। প্রচুর যোগ জ, প্রাচুর্য কোন প্রত্যয়? মানে এটা তো প্রত্যয় না, প্রত্যয় হচ্ছে এখানে প্রকৃতি এবং প্রত্যয়, মানে জটা হচ্ছে প্রত্যয়। তাহলে এখানে এটা কোন প্রত্যয়? কোন প্রত্যয় মানে কি? তার মানে প্রত্যয়ের কি আছে? প্রকারভেদ আছে। হ্যাঁ, কোনটা কোন প্রত্যয় সেটা আমাদের জানতে হবে। তার মানে এখানে আমাদের কি করতে দেয় নাই? প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতে দেয়নি। তাহলে প্রশ্নের ধারাটা বুঝো কেমন আসে। 40 বিসিএসে কি আসছে দেখো। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মানে আচ্ছা দেখো, আমরা সন্ধি যখন পড়েছি তখন আমরা কি পড়েছি? বাংলা সন্ধি, তৎসম সন্ধি পড়েছি না? ঠিক একইভাবে এখানেও তোমার কি আছে? বাংলা কৃত প্রত্যয় আছে, আবার তৎসম কৃত প্রত্যয়ও আছে। তাহলে দেখা গেল তোমাকে যে 4টা অপশন দেওয়া হয়েছে, তোমার সেখান থেকে বেছে নিতে হবে কোনটা বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। তার মানে আমরা যখন প্রত্যয়গুলো পড়ব, শুধুমাত্র প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতে পারলেই হবে না। কি করতে হবে? তোমার জানতে হবে ওই প্রত্যয়টা কি বাংলা প্রত্যয় কিনা বা তৎসম কিনা। সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয়, এটা হচ্ছে কৃষ্টি যেটা, ওটার মতো। শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয়, এটা একই, মানে বেশিরভাগ কিন্তু এভাবেই আসে। 38-এ আসছে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? একই। এই যে 40-তে যেটা আসছে, জাস্ট অপশনগুলো ভিন্ন ছিল, কিন্তু তোমার কোনটা জানতে হবে? বাংলা কৃত প্রত্যয় সম্পর্কে জানতে হবে। 36-এ কি আসছে দেখো, নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে হয়নি? তার মানে ধরো 3টা শব্দ কি দিল? প্রত্যয় সাধিত শব্দ দিল। একটা শব্দ ধরো সমাস সাধিত দিল, সমাস নিষ্পন্ন শব্দ। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? যেটা সমাস নিষ্পন্ন সেটাই আমাদের উত্তর হবে। এরকম প্রশ্ন আসে। এটা যে শুধু প্রত্যয়ের ক্ষেত্রে আসে তা না, যে কোনোভাবে, যে নিচের কোনটি সন্ধি সাধিত শব্দ নয় বা এরকম আসতে পারে তোমাদের। 35-এ কি আসছে? নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? আচ্ছা, তার মানে 35 এবং 36-এ কাছাকাছি একই প্যাটার্নের প্রশ্ন আসছে। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত, মানে একটা অপশন ছিল তোমার কি প্রত্যয় সাধিত, বাকিগুলো হয়তো সমাস বা সন্ধি বা অন্য কোনো অপশন ছিল। তাহলে আমরা কি কি জানব? প্রথমত প্রকৃতি প্রত্যয় কাকে বলে সেটা তো আমরা অবশ্যই জানব। এরপরে আমাদের প্রকৃতি কত প্রকার, প্রত্যয় কত প্রকার, কোন শব্দটা তোমার কি প্রত্যয়, এই বিষয়গুলো আমরা ভালো করে দেখব। এখানে জাস্ট কয়েকটা আমি তোমাদের উদাহরণ দিয়েছি, তেমন কিছু না। যেমন ধরো জি যোগ অল, কি হলো? জয়। একইভাবে সূচ যোগ ঘ, কি হলো? শোক। 9-10-এ যখন পড়তাম এগুলো দেখে খুব হাসতাম এবং খুবই মজা করতাম। হ্যাঁ, যে এরকম কেন, এটার সাথে এটা যোগ হলে এটা কিভাবে হয়? তখন আসলে বুঝতাম না যে কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো নীল যোগ ইমন, নীলিমা। কাঁধ যোগ না, কান্না। গই যোগ নখ, গায়ক। তোমাদের প্রিয় গায়ক উনি, তাই না? অনেকে তো ওনার গান শুনে শুনে ঘুমাও।
ওনার অবশ্য ঘুম আসে না। গান শুনলে হার্ট অ্যাটাক হয়। আচ্ছা, বস এই যে দেখছো অনেকে গান শোনে ওনার। এখন আসো, সবার আগে আমরা কি জানবো? সবার আগে আমরা প্রকৃতি প্রত্যয় কী জিনিস সেটা জানবো। দেখো এখানে আমি দুটো শব্দ দিয়েছি, একটা হচ্ছে ঢাকাই, আরেকটা হচ্ছে চলি। আচ্ছা, এই ঢাকাই মানে ঢাকায় যাচ্ছি অন্তস্থ দিয়ে যেটা, সেটা না, এটা হচ্ছে ঢাকাই শাড়ি বলে না, ঢাকাই উৎপত্তি আর কি। তো দেখো আমরা এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা যোগ আয়। চলি শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাচ্ছি দেখো, চল যোগ ই। এখন আসো, এই যে আমরা বিশ্লেষণ করলাম, হ্যাঁ ফাতেমা ওইটা নিয়ে আমি কথা বলবো পরে, নতুন বই পুরাতন বই সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় কী সেটা জানবো। আচ্ছা, এই যে আমরা বাইরে গাছপালা দেখি, হ্যাঁ, তারপর শস্য বা প্রকৃতি দেখি, যেটা মূল, যেটা আসল, হ্যাঁ, ধরো যে গাছ বা পাতা, ওটা কিসের অংশ? ওটা প্রকৃতি না? প্রকৃতি কি না? ওটা প্রকৃতি। যেটা আসল, যেটা মূল, সেটাই হচ্ছে প্রকৃতি। ঠিক আছে? সেই প্রকৃতির সাথে তোমার যদি কোনো শব্দাংশ যুক্ত হয়, নতুন কোনো শব্দ গঠন করে, হ্যাঁ, তো যেই শব্দাংশটা যুক্ত হচ্ছে তোমার, সেটা কি? সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে ঢাকাই শব্দটার মূল কি? ঢাকাই শব্দটা কোত্থেকে আসছে? এখানে মূলটা কি? মূলটা হচ্ছে ঢাকা, মূল হচ্ছে ঢাকা। চলি শব্দের মূলটা কি? চলি শব্দের মূল চল। একইভাবে আমি যদি বলি পড়া বা পর বা পড়ছে, এই শব্দগুলোর মূল কি? পর, তাই না? হ্যাঁ, তাহলে দেখো যেটা মূল, তাহলে সেটাকে আমরা কি বলবো? যেটা মূল, শব্দের যে মূল অংশ, সেটাকে আমরা বলবো প্রকৃতি। সেটাকে আমরা বলবো প্রকৃতি। তাহলে এখানে ঢাকা এবং চল দুটোই কি? দুটোই হচ্ছে প্রকৃতি। তাহলে এই যে প্রকৃতির সাথে যে অংশটুকু যুক্ত হয়েছে, আই যুক্ত হয়ে শব্দ গঠন করেছে, এখানে ই যুক্ত হয়ে চলি শব্দটা গঠন করেছে। তাহলে এখানে আই এবং ই, এ দুটো কি? এ দুটো হচ্ছে প্রত্যয়। তাহলে দেখো প্রকৃতি যোগ প্রত্যয়, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দটা গঠিত হয়েছে। এখন আসো, প্রকৃতি প্রত্যয় আমি কেন দুই দিকে করে লিখলাম? একটা, তাহলে তো আমি শুধু একটা শব্দ দিয়েই বুঝিয়ে দিতে পারতাম। এদিকে দেখো তো, চলাটা কোনো কাজ কিনা বা পড়াটা কাজ কিনা? অবশ্যই কাজ। কিন্তু এই যে ঢাকা বা আমরা যে একটু আগে একটা উদাহরণ দেখেছিলাম, নীল যোগ ইমন, ওখানে ছিল নীলিমা, নীল ছিল, সেখানে কি বলো তো? নীল যোগ ইমনের মধ্যে নীল যোগ ইমনের মধ্যে নীল কি ছিল? নীল ছিল প্রকৃতি। আচ্ছা, আমরা এখনো নাম শব্দ এগুলো তো যাই নাই, শোনো, নীল হচ্ছে প্রকৃতি ছিল। তাহলে দেখো তো যে নীল, ঢাকা দুটোই কিন্তু প্রকৃতি, আবার এদিকে পর এবং চল দুটোই প্রকৃতি। এখন নীল এবং ঢাকা এগুলো তোমার কোনো কাজ কিনা? কোনো কাজ কিনা? কোনো কাজ না। কিন্তু দেখো তো পর এবং চল কাজ না? পর এবং চল এগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে কাজ। যেহেতু কাজ সেহেতু এগুলো হচ্ছে, আমি কিন্তু খুব আস্তে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু কাজ সেহেতু এগুলো হচ্ছে কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম কি? ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে
ঢাকা এবং নীল এগুলো যেহেতু কোনো কাজ না, তাহলে এগুলো কি বলো তো? নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি। ঠিক আছে, এখন আসো, তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলবো? প্রত্যয় তো ঠিক আছে, কিন্তু কি বলবো? সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। আর যেটা তোমার নাম প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তাহলে দেখো, এই যে তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা সাধিত হয়েছে, যে শব্দটা তৈরি হয়েছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ বা পদ। ঠিক আছে, আর যেটা কৃত প্রত্যয় সাধিত শব্দ চলি, সেটাকে আমরা কি বলবো? কৃদন্ত শব্দ। প্রত্যয়ন্ত দুটোই, ঠিক আছে, দুটোই প্রত্যয়ন্ত। এই জিনিসটা, অর্থাৎ এই বেসিক বিষয়টা, মানে প্রকৃতি কি প্রত্যয় কি, এটা কে বুঝো নাই, বা ক্রিয়া প্রকৃতি কি, কৃত প্রত্যয় কি, এই জিনিসটা সবাই বুঝছো? বুঝলে ওয়াই লিখো অথবা হাত তোলো। এখানে কারো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, এখানে কারো প্রবলেম থাকলে বলতে পারো। এখানেই যদি প্রবলেম থাকে তোমার জন্য সামনে এগিয়ে আর লাভ নাই। আচ্ছা, আরেকবার বলছি, হ্যাঁ আমি আবার বলছি। এই জিনিসটাই সামনের স্লাইডে আবার আসবে, তবু আমি এখানে আবার বলে দিচ্ছি, একটু দেখো। ঢাকা এবং নীল এ দুটো কি কাজ ছিল? যারা বুঝো নাই তারা বলো, এ দুটো কি কাজ ছিল কিনা? ঢাকা এবং নীল কাজ ছিল না। কাজ যেহেতু ছিল না, হ্যাঁ, তাহলে দেখো এগুলো হচ্ছে তোমার নাম প্রকৃতি। কি প্রকৃতি? প্রকৃতি, ঠিক আছে, তোমার প্রকৃতি চলও প্রকৃতি, ঢাকাও প্রকৃতি, দুটোই প্রকৃতি, কিন্তু এগুলো যেহেতু তোমার কাজ না, এগুলো হচ্ছে কি প্রকৃতি? নাম প্রকৃতি। আর দেখো, চল, পর, কাঁধ, রাধ, মানে রান্না খাওয়া, এগুলো কাজ কিনা? এগুলো যেহেতু কাজ, তাহলে এগুলোর যে প্রকৃতিটা থাকবে সেটা কি প্রকৃতি? মাইক্রোফোন অফ করো সবাই, হ্যাঁ। সেটা কি প্রকৃতি? সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে ধাতু। নাম প্রকৃতির সাথে তোমার যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, আই প্রত্যয়টা যুক্ত হচ্ছে এখানে, অথবা এখানে ইমন প্রত্যয় যুক্ত হচ্ছে, তাহলে আই বা ইমনকে আমরা কোন প্রত্যয় বলবো? তদ্ধিত প্রত্যয় বলবো। আর এদিকে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? ক্রিয়া প্রকৃতির সাথে তাহলে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয় যুক্ত হয়। আর নাম প্রকৃতির সাথে তাহলে কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। তোমরা মাইক্রোফোন অফ রাখো, ঠিক আছে? লিখো, এই হচ্ছে মূল বিষয়। এই জিনিসটাই ঘুরে ফিরে আবার আসবে একটু পরে, দেখো। তাহলে এখানে দেখো তো, পানি যোগ তা, পর যোগ ই, ঢাকা যোগ আই। এখানে এগুলো হচ্ছে পানি, পর, ঢাকা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো প্রকৃতি। আচ্ছা, কৃদন্তটা আবার বলছে, আসছে এখানে, সামনে স্লাইড আছে, তোমরা চিন্তা করার কোনো দরকার নাই। এগুলো হচ্ছে প্রকৃতি। প্রত্যয়টা জিনিসটা কি? প্রত্যয় বুঝি নাই। প্রত্যয়টা কি? প্রত্যয় প্রত্যয় ধরো প্রচুর শব্দ না বাংলা ভাষায়? প্রচুর শব্দ কি না? অনেক শব্দ আছে। তো দেখা গেছে এই শব্দগুলো তোমার বিভিন্নভাবে তৈরি হয়েছে, কখনো সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। তো সেটা কিভাবে তৈরি হয়েছে? তোমার কিছু শব্দাংশ, শব্দাংশ মানে কি? শব্দের অংশ,
হ্যাঁ, শব্দের অংশ। এই শব্দাংশগুলো যুক্ত হয়ে হয়ে নতুন কি শব্দ তৈরি করেছে। যেমন ধরো প্রকৃতি ছিল পর, তো পরের সাথে আমি যখন আ যুক্ত করলাম কি হয়ে গেল? কি হলো? পড়া। পড়া। তাহলে এখানে আটা কি? আটা কি কোনো শব্দ? আটা কি কোনো শব্দ? না। না, একটা শব্দের অংশ, শব্দাংশ। এটা যুক্ত হয়ে একটা কি তৈরি হলো? একটা শব্দ তৈরি হলো। বুঝছো প্রত্যয় কি? জি ম্যাম। প্রকৃতির সাথে যে অংশ তোমার যুক্ত হচ্ছে, যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্রত্যয়। আচ্ছা, এখন যে কথা বলছো ঠিক সেই বলবে। তাহলে পানি যোগ তা, পর যোগ ই, ঢাকা যোগ আই, এখানে প্রত্যয় কোনগুলো? তা, রস্যই আর আই। আই। বুঝছো প্রত্যয় কি? তাহলে প্রকৃতি কোনগুলো? পানি, পর পর, আর ঢাক। পরও না, এটা পর হবে। হ্যাঁ, এটা পর। সরি। আচ্ছা, এবার মাইক্রোফোনটা অফ করে ফেলো। তুমি বুঝছো তাই না? তাহলে দেখো, পানি, পর, ঢাকা। এখানে এখন দেখো তো, পানি এবং ঢাকা, এ দুটো কি প্রকৃতি বলো তো? লিখো, এ দুটো কি প্রকৃতি? পানি এবং ঢাকা নাম প্রকৃতি, কারণ এটা কোনো কি নয়, এটা কোনো কাজ নয়। যদি এটার নাম প্রকৃতি হয় তাহলে তা কি প্রকৃতি? তা এবং আই লিখো তো। তা এবং আই, এ দুটো কি প্রত্যয়? প্রকৃতি না, সরি, প্রত্যয়। এ দুটো কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। কেন? কারণ এগুলো কিসের সাথে যুক্ত হয়েছে? নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, নেক্সট আসো। শুন যোগ আ, লিখ যোগ আ, পর যোগ ই। তাহলে এখানে দেখো, শুন, লিখ, পর, এগুলো কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। তাহলে এখানে আ, আ, ই, এগুলো কি প্রত্যয়? এগুলো কি প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাম প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হচ্ছে? নাম প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয়। ক্রিয়া, কৃত, এভাবে মনে রাখতে পারো, কৃত প্রত্যয়। ঠিক আছে, তাহলে এখানে যে প্রত্যয়গুলো আছে এই স্লাইডে সবগুলো কোন প্রত্যয়? সবগুলোই হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে দেখো, ক্রিয়া প্রকৃতি, প্রকৃতির অংশ যদি ক্রিয়াপদ হয় তাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। ঢাকা, আই, পানি, সরকার। এখানে ঢাকা, পানি, সরকার, তিনটাই কি? তিনটাই হচ্ছে বিভিন্ন নাম। যেহেতু নাম, সেহেতু সেটাকে আমরা কি বলবো? নাম প্রকৃতি। ঠিক আছে, তাহলে প্রকৃতি কাকে বলে? শব্দমূল বা শব্দের যে অংশকে আমরা আর ভাঙতে পারি না। ঢাকা, আর ভাঙতে পারবা? পারবা না। নীল, আর ভাঙতে পারবা? পারবা না। পর, শুন, আর ভাঙতে পারবা? পারবা না। তাহলে শব্দের যে অংশকে আমরা আর কি করতে পারবো না, ভাঙতে পারবো না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্রকৃতি। প্রত্যয়, মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়, নতুন নামপদ গঠন করে বা নতুন শব্দ গঠন করে, সেটাকে আমরা বলছি কি? প্রত্যয়। ঠিক আছে, প্রাতিপদিক। প্রাতিপদিক শব্দটা খেয়াল করো, এটা এভাবে কনফিউজ করার জন্য এভাবে আসে। কীরকম? প্রতিপাদিক, প্রাতিপাদিক, এভাবে কি করে? কনফিউজ করে। কীরকম? প্রশ্নটা আসে এভাবে, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? তাহলে কি বলে? প্রাতিপদিক। এখন আসো বিভক্তিহীন নাম শব্দ, বিষয়টা কি বুঝছো? বিভক্তিহীন নাম শব্দ। আচ্ছা, হাত কি শব্দ বলো তো? হাত কি শব্দ? ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ বলো। প্রতিপাদিক, প্রাতিপাদিক আর প্রাতিপদিক সেম?
না, সেম না, শব্দটা হচ্ছে প্রাতিপদিক। আমি তোমাকে বলেছি মানে ওরা কি করে, ধরো 4টা অপশন দেয় না, তখন কি করে তোমার এভাবে বিভিন্ন বানান দেয় যেন কনফিউশন ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? ঠিক আছে। দেখো, বিভক্তিহীন নাম শব্দকে বলছে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দ মানে কি? ধরো আমি বললাম আমার হাতে কলম আছে। আচ্ছা, আমার হাত কলম আছে। দেখো তো, আচ্ছা হাত তো নাম শব্দ, সেটা তো সবাই শিওর না? ক্রিয়া না তো? ক্রিয়া কি না? হাত ক্রিয়া না। ওকে, এখন দেখো তো এই যে আমার হাত কলম আছে, হাতের সাথে দেখো তো বাক্যটা হয়েছে কি না? আমার হাত কলম আছে, হয় নাই। হাতটা কিন্তু শুদ্ধ, শব্দটা তো শুদ্ধ, তবু হয়নি কেন? এই শব্দের সাথে শব্দ যখন পদ হিসেবে বাক্যে বসে তখন শব্দের সাথে কি যুক্ত হয়? শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়। বিভক্তি যুক্ত হয়ে এটা পদের পরিণত হয়। তাহলে এটা নাই, এটা এখানে কি বলো তো? এটা এখানে বিভক্তি, এ হচ্ছে এখানে বিভক্তি। তাহলে হাত কি বিভক্তিহীন নাম শব্দ কি না? নাম শব্দ তো না, নাকি ক্রিয়াপদ, কোনটা? অবশ্যই নাম শব্দ। তাহলে বিভক্তিহীন নাম শব্দকে আমরা কি বলবো? আমরা বলবো প্রাতিপদিক, ঠিক আছে? এই যে একজন প্রতিপাদিক লিখছে। যে ইহা প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় কি সেম বলবো আমরা? বুঝি নাই। প্রাতিপদিক আর তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় না তো, প্রত্যয় তো এটা প্রকৃতি, নাম প্রকৃতি। আচ্ছা সরি। হ্যাঁ হ্যাঁ, এখন আসো তাহলে এই শব্দগুলো বর্জ্য গাই প্রকৃতি আর প্রাতিপাদিক কি একই তাহলে? একই, কিন্তু প্রাতিপদিক এবং নাম ধাতু না তো, ধাতু কেন হবে? নাম প্রকৃতি, ঠিক আছে? ধাতু হচ্ছে ক্রিয়া প্রকৃতিকে বলা হচ্ছে আসিফ রহমান। তাহলে দেখো, প্রকৃতি প্রত্যয় এ দুটো যুক্ত হয়ে কি হচ্ছে? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে। বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা, এগুলো সবগুলো কি শব্দ? সবগুলো প্রত্যয় সাধিত শব্দ। তাহলে নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি এ দুটো তোমাদের আর আশা করি কোনো ঝামেলা নাই, আছে? নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি ঝামেলা আছে? আর ঝামেলা নেই, সবাই পারবা। তাহলে প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় সবাই পারবা। নাম প্রকৃতির সাথে তাহলে আমাদের কোনটা যুক্ত হচ্ছে? নাম প্রকৃতির সাথে আমাদের কোনটা যুক্ত হচ্ছে? তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, আর ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে কৃত প্রত্যয়। এই সামান্য আলোচনা কিন্তু আমি অনেকবার করে ফেলেছি, ঠিক আছে? আশা করি এটা সমস্যা হবে না। কৃদন্ত পদ, আমাকে একজনে বলেছিল যে কৃদন্ত পদটা যেন আমি আবার বুঝিয়ে দিই। তাহলে কৃত প্রত্যয় সাধিত পদটিকে আমরা কি বলবো? কৃদন্ত পদ বলবো। তাহলে এই যে এতক্ষণ পড়লাম যে পড়া পড়েছিলাম, তারপরে আরও কত শব্দ পড়লাম, সবগুলো কি ছিল? বা শোনা, এগুলো তাহলে কি শব্দ? এগুলোকে কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। আর এই যে বললাম সরকারি, পান্তা, তারপরে নীলযোগ ইমন, নীলিমা, তাহলে এগুলোকে কি বলবো? তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে কি বলবো? তদ্ধিতান্ত পদ। ধাতু চিহ্ন, বাংলা ব্যাকরণে ধাতু চিহ্নিত করার জন্য একটি আলাদা ব্যাকরণিক চিহ্ন আছে, অনেকটা রুটের মতো, অনেকে রুট বলে। তো এটা হচ্ছে মূলত কি চিহ্ন? এটা মূলত হচ্ছে ধাতু চিহ্ন। তাহলে ধাতু চিহ্নটা আমরা কখন দিব? যখন আমরা দেখব প্রকৃতিটা কি প্রকৃতি হবে, নাম প্রকৃতি নাকি ক্রিয়া প্রকৃতি? প্রকৃতিটা হবে ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, ক্রিয়া প্রকৃতিটাকেই ধাতু বলা হচ্ছে। এবং ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে তাহলে আমি যদি এভাবে লিখি, তাহলে এখানে কি শুদ্ধ না ভুল? সাথে কি দিতে হবে? সাথে আমার ধাতু চিহ্নটা লাগবে। এখন আসো, একটু হিজিবিজি লাগতে পারে, সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো।
গুণ এবং বৃদ্ধি। আমরা ধরো যখন ছোটোবেলা থেকে এই পর্যন্ত প্রকৃতি প্রত্যয় যখন পড়ে এসেছি, আমরা যেটা করেছি হয়তো অনেক কিছুই পড়ি নাই বা বাদ দিয়েছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে দ্রুত মুখস্থ করে ফেলছি, যে নীলযোগ ইমন বা ধরো বৃদ্ধযোগ শান্স, এভাবে আমরা করে ফেলেছি, তাই না? বা মাযোগ ত্রিজ মাতা। তাহলে দেখো, আচ্ছা আমি আবার শেষে বলছি ডাক্তার সামান্তা, শোনো গুণটা দেখো, ই বা দীর্ঘ স্থলে এ, উ বা দীর্ঘ স্থলে ও, রি স্থলে অর। বিষয়টা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তোমার যখন প্রত্যয় যোগ হয় তখন প্রকৃতির আদিস্বর কি হয়? আদিস্বর পরিবর্তিত হয়। বিষয়টা হচ্ছে শব্দটা কি চেনার ছিল? যেটা গতকাল তোমাদের বলেছি সন্ধির ক্ষেত্রে, শব্দটা কি চেনা ছিল নাকি চিন আর আ যুক্ত হয়ে চেনা হয়েছে? কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে? মানে চেনা শব্দটাকে ভেঙে দুটো করেছে নাকি ওই দুটো শব্দ একত্র হয়ে চেনা শব্দটা গঠিত হয়েছে? কোনটা? হ্যাঁ, চিন যোগ আ, এ দুটো যুক্ত হয়ে আমাদের শব্দটা গঠিত হয়েছে। তার মানে একটা শব্দরে আমরা অযথা কি করি নাই, অযথা আমরা ভাঙি নাই, মানে ও দুটো হয়ে। তো এখন যেটা হচ্ছে কি হচ্ছে দেখো, আমি আবারও বলছি, সেটা হচ্ছে তোমার যখন প্রত্যয় যুক্ত হয় তখন অনেক সময় যে প্রকৃতি থাকে সেটার আদিস্বর কি হয়? আদিস্বর পরিবর্তিত হয়, এবং এই পরিবর্তনকে তোমার বলা হচ্ছে গুণ এবং বৃদ্ধি। তাহলে দেখো চেনা শব্দটা দেখো, চেনা শব্দটা কিভাবে তৈরি হয়েছে? চেনা শব্দটা তৈরি হয়েছে চিন যোগ আ। তাহলে চিন হচ্ছে আমার এখানে কি প্রকৃতি, তাই না? কোন প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। চিনের সাথে মাইক্রোফোন অফ করো। তাহলে দেখো চিনের সাথে, সবাই অফ করে রাখো, চিনের সাথে যখন আ প্রত্যয়টা যুক্ত হয়েছে আদিস্বর চেঞ্জ হয়েছে কিনা দেখো তো। চি এখানে কি ছিল? ই ছিল, কিন্তু আমাদের যখন শব্দটা তৈরি হয়েছে তখন কি হয়ে গেল দেখো তো। ই এর স্থলে কি হলো? এ হয়ে গেল। এটা হচ্ছে তোমার গুণ। এটা কি হলো? এটা হচ্ছে গুণ। যেমন ধুজোকা শব্দটা হওয়ার দরকার কি ছিল? ধুয়া, কিন্তু হয়ে গেল কি? ধোয়া। তাহলে আমাদের উ এর স্থলে কি হলো? ও। রি স্থলে অর। কীরকম? ক্রিযোগ তা, তাহলে এখানে কি ছিল? রি ছিল, শব্দটা হওয়ার উচিত ছিল কৃতা, কিন্তু হয়ে গেল কি? রি এর স্থলে কোনটা হয়? অর হয়। তাহলে হয়ে গেল কর্তা, অর কর, অর আছে না, কর্তা থেকে হয়ে গেল ক্রেতা। এই জিনিসটা বুঝছো কিনা গুণের বিষয়টা? কার মাইক্রোফোন অন? কার যেন মাইক্রোফোন অন? গুণ কেন বলা হচ্ছে? তোমার নাম কি? কি নাম তোমার? প্রশ্নটা যে করেছো তার নাম কি? মিমু। মিমু। মিমু? তোমার নাম মিমু কেন? রাখছে তাই। এটার নাম কি রাখছে? তাহলে তো তুমি আমাকে একদম প্রথমেই প্রশ্ন করতে পারতা যে ম্যাডাম এটার নাম প্রত্যয় কেন বা প্রকৃতি কেন? ভাবছি যে মানে এটা যোগ হওয়া বা এরকম কোনো সিস্টেমে না না, এটার নামই হচ্ছে গুণ এবং কি বৃদ্ধি। এই যে এটা বৃদ্ধি। দেখো এরকম ধরো, হ্যাঁ তুমি যেটা বলছো এটা ঠিক আছে। যেমন ধরো আমরা যখন ধ্বনির পরিবর্তন পড়েছিলাম ওখানে অনেকগুলো নাম ছিল, তাই না? যে ধ্বনি বিপর্যয়, তারপরে হচ্ছে তোমার অপিনিহিতি, হ্যাঁ কিছু কিছুর কিন্তু হ্যাঁ অর্থ ছিল কিছু কিছুর। তো দেখো অস্থলে হচ্ছে আ। যেমন দেখো পচ যোগ নক, হ্যাঁ কি হলো? পাচক। তাহলে এখানে কি ছিল? কোন ধ্বনিটা ছিল? অধ্বনি ছিল, প অধ্বনি ছিল, কিন্তু কি হয়ে গেল? পাচকে আ হয়ে গেল। তারপর দেখো স্থলে হচ্ছে ওই, যেমন শিশু যোগ স্ন, মানে যখন তোমার প্রত্যয়টা যুক্ত হচ্ছে তখন ইটা কি হয়ে গেল? ওই হয়ে গেল। গুণ বুঝো নাই? আবার বুঝাবো, সমস্যা নাই।
উ স্থলে হয়ে গেল ও। অনেকে শুনো প্রথমে মনোযোগ দেয় না, এরপরে আবার জিজ্ঞেস করে, সেটা যেন না হয়। মনোযোগ দেওয়ার পরে যদি না বুঝো সমস্যা নাই, কিন্তু ধরো মনোযোগ দিলাম না, ম্যাডামকে একটু পরে আবার জিজ্ঞেস করবো, সেটা যেন না হয়। কারণ এখানে অনেক স্টুডেন্ট, আজকে প্রায় 176 জন, এখন না 180 জনের মতো আছে, তো এটা অনেকের অসুবিধা হবে। দেখো উস্থলে হচ্ছে ও। যেমন দেখো যুব যোগ অন, যখন তোমার প্রত্যয়টা যুক্ত হচ্ছে উটা কি হয়ে গেল ও। এখন আসো আমি একটু উল্টে পড়াবো তোমাদেরকে নেক্সট স্লাইডে। কেন উল্টা পড়াবো দেখো তো, কারণ আমাদের হচ্ছে তোমাদেরকে কি এভাবে দিবে পরীক্ষায়, যুব যোগ অন কি সমান কি, বুঝতে পারছো বিষয়টা? যুব যোগ অন কি হলো, এভাবে তো দিবে না, তোমাদেরকে কিভাবে দিবে? যৌবন শব্দের কি বলবে, সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, এভাবে দিবে। তাহলে আমি কি করব, যে ও এর স্থলে আমরা কি দিব প্রকৃতিতে, আমরা যখন ও পাবো তখন হচ্ছে উ। তবে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে তোমার সব ক্ষেত্রে না, বলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যখন তোমার প্রত্যয় যুক্ত হচ্ছে তখন প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হচ্ছে, কিন্তু এটা একদম যে সব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তা না, তবে বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার এরকম হচ্ছে। তাহলে আমাদের রি যখন পাবো আমরা কি দিব দেখো তো, অর বা আর। তাহলে দেখো তো আমরা কার্য পেয়েছি, এখানে আমরা উল্টো পড়ব, আর কার্য, আর আছে, তাহলে আমরা কি দিচ্ছি, ক্রিযোগ ঘ্যান, কার্য। তাহলে গুণ বৃদ্ধি, এই দুটো জিনিস বুঝছো কিনা সেটা বলো আমাকে, ইয়েস বলো বা নো বলো, আমি আরেকবার বুঝিয়ে দেব। হ্যাঁ, উর জায়গায় ও দিচ্ছি, কিন্তু এর আগের বেলা গুণ যখন করছি, যেমন হচ্ছে রুয়া, এক্ষেত্রে হচ্ছে উর জায়গায় ও দিছিলাম না। এই যে উ এর স্থলে ও যখন হবে সেটাকে আমরা গুণ বলবো, আর উ এর স্থলে যখন ও হবে সেটাকে আমরা বলবো বৃদ্ধি। আচ্ছা, ডেফিনিশনটা কি আলাদা না? হ্যাঁ, গুণ হচ্ছে তোমার এটাই, তোমার ই এবং দীর্ঘ স্থলে যখন এ হয়, উ এবং দীর্ঘ স্থলে যখন ও হয় সেটাকে তোমার বলছে গুণ, আর বৃদ্ধি বলছে যেটা অ স্থলে আ হয়, ই স্থলে দীর্ঘ ই হয়, ওটারে তোমার বলছে বৃদ্ধি। ডেফিনেশন একই, ডেফিনেশন একটাই, তোমার হচ্ছে প্রত্যয়টা যুক্ত হলে তোমার প্রকৃতি কি হবে, প্রকৃতির আদিস্বরটা পরিবর্তন হবে। হ্যাঁ এটাই। এখন আমরা এত ঝামেলায় যাব না, আমি একটা স্লাইডে নিয়ে আসলে তোমাদের কাছে আরও সহজ লাগবে। কীরকম সহজ লাগবে দেখো, তোমরা শুধু এই দুটো জিনিস মনে রাখবা, এই যে এটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো কিভাবে তোমার আর এর জন্য রি, আবার অরের জন্য রি, তাহলে আমরা সরাসরি এটা লিখে দিতে পারি, আর অর দুটোর জন্যই কি, দুটোর জন্যই রি। তার মানে দেখো তো তুমি এখানে পেলে দর্শক, অর পাচ্ছ কিনা দেখো তো, অর। কারক আর পাচ্ছ কিনা, এখানে দর্শক, এখানে হচ্ছে অর পাচ্ছ, এখানে আর পাচ্ছ, তাহলে দর্শকের জন্য কি হবে বলো তো, দর্শক দৃশ, ভেরি গুড। তার মানে আমরা একটু এজন্য আমি কি করেছি এখানে উল্টে দিয়েছি, ওকে। তাহলে দৃশ, দৃশ যোগ কি হবে, নক বা অক। ম্যাম গুণ আর বৃদ্ধি কি শুধু টিপ প্রত্যয়ের জন্যই নাকি টিপ তদ্ধিত দুইটার জন্যই প্রযোজ্য? সবগুলোর জন্যই। তারপর দেখো চেনা, চেনা আমরা একটু আগে দেখেছি, এই যে এ ধ্বনির জন্য এখানে আমরা কি দেখলাম, ই এবং দীর্ঘ ই, তাহলে ই এবং দীর্ঘ ই তুমি ও এর জন্যই দিয়ে দাও, শেষ তো। বুঝছো বিষয়টা? তাহলে দেখো তো এ ওই, হ্যাঁ এ ওই আমরা দুটোই একসাথে লিখে দিই, এই যে আর এবং অরের জন্য রি, গুণ বৃদ্ধি আমরা একত্র করে ফেলি এত ঝামেলা না করে। তাহলে এ এবং ওর জন্য কি দিলাম, রস্বই দীর্ঘই। তারপর হচ্ছে ও এবং ও এর জন্য কি, ও এবং ও এর জন্য কি হবে, উ। তারপর হচ্ছে অর এবং আর এর জন্য রি। তাহলে আমরা শুধু যদি এভাবে সংক্ষেপ করে ফেলি তাহলে তোমাদের জন্য আরও সহজ হচ্ছে না? দেখো তো আ সমান অ, দেখো তার মানে আমরা যদি এখন দেখো
আমরা যদি এখন প্রত্যয় সাধিত যে শব্দটা সেটাতে আর বা অর দেখি, প্রকৃতিতে কি আসবে আমাদের? আর বা অর পেলে প্রকৃতিতে কি আসবে? রি আসবে। এ বা ওই পেলে প্রকৃতিতে কি আসবে? ই ধ্বনি। সেটা রস্বই হতে পারে, সেটা দীর্ঘই হতে পারে। ও বা ও আসলে উ, আ অ। এটা মনে রাখা কিন্তু একদম ইজি। দেখো, আ অ, উ ও, ই ওই, আর রি হচ্ছে আর অর। তাহলে দেখো তো ওই এর ক্ষেত্রে, দেখো তো ওই, তাহলে এখানে কি হবে বলো তো শৈশবের ক্ষেত্রে? প্রকৃতিতে শিশু আসবে, শিশু যোগ স্ন। যৌবন ও আছে, তাহলে উ, যুব যোগ অন। পাচক, পাচক এই যে আটা অ, পচ যোগ কি হবে? অক। কারক, কারক কি হবে বলো তো? প্রি যোগ নক বা অক। এখন আসে নকটা আবার কেন অক হচ্ছে, নকটা কেন আবার অক হচ্ছে সেটারও একটা সংজ্ঞা আছে। দেখো, সেটা হচ্ছে ইত। ইত মানে হচ্ছে তোমার লোপ পাওয়া। লোপ পাওয়া মানে কি? দেখো, প্রত্যয়, আচ্ছা এবার একটা কথা বলে দেই, গুণ বৃদ্ধি নিয়ে আর টেনশন করিও না। এটা আমাদের যখন ধাপে ধাপে যখন স্লাইডগুলো আসবে বা আমরা যখন পড়ব তখন অটোমেটিক বুঝে যাবা। আর অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রকৃতি প্রত্যয় মুখস্থ আছে। জাস্ট এখন নিয়মগুলো জানলে তোমাদের আর একটু ইজি হবে মনে রাখার ক্ষেত্রে, বা যদি কখনো ভুল হয় বা কনফিউশন হয় তখন হয়তো তোমার নিয়মটা মনে থাকবে। এটাই, যেমন গতকাল যখন সন্ধি পড়েছিলে অনেক নিয়ম পড়ছ, কিন্তু নিয়ম ছাড়াই তোমরা ওগুলো পারতা কি না বলো তো? নিয়ম ছাড়াই অনেকে পারতা, জাস্ট নিয়মটা দেখার পর যেটা হচ্ছে তোমার, তুমি জিনিসটা বুঝছো যে হ্যাঁ এটা এই নিয়মে হয়েছে। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রেও সেম। এখন যদি তুমি নিয়ম নিয়ে বেশি টেনশন করো তোমার আরও সমস্যা হবে, সেটা চিন্তা করার দরকার নেই। এটা কি? দেখো, প্রত্যয় প্রাতিপদিক বা ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রায়ই কি হচ্ছে? সম্পূর্ণ বা অখণ্ড অবস্থায় যুক্ত হয় না, এর কিছু অংশ কি পায়? লোপ পায়। যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের কিছু অংশ লোপ পাওয়াকে বলা হচ্ছে ইত। কত বড় একটা লম্বা লাইন না? আমরা একটু সংক্ষেপে বলে দিই। শব্দটা হচ্ছে তোমার যেভাবে তৈরি হয়েছে, স্থান, এটা একটা প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এটা কিভাবে তৈরি হয়েছে? প্রকৃতি আর প্রত্যয় কী ছিল আমরা দেখি, স্থা যোগ অনট। এখন দেখো, স্থা যোগ অনটের মধ্যে দেখো তো এই যে স্থান, টটা কি যুক্ত হয়েছে? প্রত্যয়ের টটা কি স্থানে যুক্ত হয়েছে? টটা যুক্ত হয় নাই। তাহলে প্রত্যয়ের কিছু অংশ বলছে কি? প্রত্যয় প্রাতিপাদিক, প্রাতিপাদিক মানে বুঝছো তো? প্রাতিপাদিক তাহলে কি বলেছিলাম বলো তো? এখন প্রাতিপাদিক কি ছিল তাহলে? বিভক্তিহীন নাম শব্দ। হ্যাঁ, নাম প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি বা ধাতুর সঙ্গে যখন যুক্ত হয় তখন প্রায়ই কি হচ্ছে? সম্পূর্ণ বা অখণ্ড অবস্থায় যুক্ত হয় না। অখণ্ড মানে পুরোটা যুক্ত হচ্ছে না, এর কিছু অংশ লোপ পায়। যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের কিছু অংশ লোপ পাওয়াকে বলছে ইত। তাহলে এখানে ট কি হয়েছে? ট কি হয়েছে? ট ইত হয়েছে, লোপ পেয়েছে, বা এটাকে বলছে আমাদের ইত হয়েছে। তাহলে দেখো তো, পট যোগ নক, এই নটা যখন ইত হচ্ছে তখন কি হলো? পট যোগ নক, ইত হচ্ছে। আবার এদিকে নক যুক্ত হওয়ার পরে তোমার কি হচ্ছে? আদিস্বরের কি হচ্ছে? আদিস্বরের কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, তাই না? কি হলো? পাঠক হয়ে গেল। বুঝছো বিষয়টা? তাহলে এই একটা উদাহরণেই তোমার গুণ বৃদ্ধিও আছে, আবার কি আছে?
ই তো আছে, বুঝতে পারছো বিষয়? এখানে কিন্তু আবার কি হয় নাই, গুণ বৃদ্ধির সমস্যাটা নাই স্থানের ক্ষেত্রে। এই জিনিসটা বুঝছো? তাহলে ঈদ এবং গুণ বৃদ্ধি এ দুটোকে বুঝো নাই, বলো। বুঝলে ইয়েস লিখো। পাঠকটা আরেকবার একটু বলতেন। কোনটা কোনটা? পাঠক। ও পাঠক, পট যোগ নক। এখানে তুমি ন ধ্বনিটা পাচ্ছ? না ম্যাম। আচ্ছা, কি পট যোগ অক হয়ে গেল পাঠক। এখানে নটা কি হচ্ছে? প্রকৃতির সাথে যখন যুক্ত, ঈদ প্রত্যয় না, ঈদ হওয়া মানে ঈদ হয়েছে মানে লোপ পেয়েছে, মানে হচ্ছে নটা যখন তোমার প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে, কিন্তু নটা আর কোথায় থাকছে না, যে শব্দটা তৈরি হয়েছে সেখানে আর কি হচ্ছে না, সেখানে আর থাকছে না। তাহলে এই যে থাকছে না, তখন সেটাকে আমরা কি বলবো, কি হয়েছে বলবো? ঈদ হয়েছে, এইটাই, আর কিছু না। এরকম এই যে আমরা দেখি, যেমন ধরো অনেক কিছুই, হ্যাঁ, যেমন ধরো ক্রিযোগ ঘ্যান হয়ে গেল কার্য। তাহলে দেখো তো এই ঘ ন এগুলো সব কিছুই কি যুক্ত হয়েছে? আমার কথাটা বুঝছো? যেমন ক্রি যোগ ঘ্যান কি হলো? কার্য হলো। এই ঘ এবং ন কার্যর মধ্যে কি আছে? নাই। তাহলে এগুলো কোথায় গেছে? কি হয়েছে? ঈদ হয়েছে। এগুলো ঈদ হয়েছে। আছে খালি কি, এই জফলাটা আছে না, দেখো তো কার্য। বুঝতে পারছো বিষয়টা? আর ওই যে রিটা কি হয়ে গেছে এখানে? আর হয়ে বৃদ্ধি হয়েছে। বুঝছো? তাহলে এই দেখো এখানে গুণ বৃদ্ধি তোমার ঈদ দুটোই বুঝতে পারছো কিনা দেখো তো এই কার্য শব্দটা থেকে। সবাই বলো বুঝছো কিনা? বেশি গভীরে যাওয়ার দরকার নেই, জাস্ট বুঝছো কিনা, আমরা পড়তে আরও বুঝবো। ইয়েস বলো তো, ইয়েস বা হাত তোলো যারা বুঝছো। আর কে ঘুমাই গেছো অলরেডি? তাহলে পাঠকে কোনটা বৃদ্ধি হয়েছে, কোথায়? পাঠকে এখানে প কিন্তু এখানে কি হয়ে গেল? আ হয়ে গেল। তাহলে এই যে প্রত্যয়টা যুক্ত হওয়ার পরে প্রকৃতির কি হয়ে গেল? বৃদ্ধি। বুঝছো বিষয়টা? এই যে তার মানে আমাদের মূলত এই যে যখন তোমার প্রকৃতি প্রত্যয় যুক্ত হয় তখন কেন এমন হয়, যে তাহলে এই অংশটা কই যায় বা এটার সাথে কেন এরকম হলো? হ্যাঁ, ক্রিযোগ ঘ্যানের সাথে তাহলে তোমার কার্যর কি সম্পর্ক? মূলত কি হয়? মূলত গুণ বৃদ্ধি হয়, আর কি হয়? ঈদ হয়। এবং এ দুটো হয়ে তোমার এই শব্দটা কি হয়? তৈরি হচ্ছে। এজন্য আমাদের কাছে এত হিজিবিজি লাগে, কারণ ঈদ হওয়ার কারণে তোমার কিছু অংশ কি থাকছে না। স্থানে তো কোনো হয় না, গুণ বৃদ্ধি হয় না। কোথায়? স্থান না, হয় নাই। ওটা তো আমি একদম প্রথমেই বলছি যে কোনো ক্ষেত্রে কি হবে তোমার, যখন আদিশরটা, হ্যাঁ, আদিশর চেঞ্জ হবে তখন সেটা হচ্ছে গুণ বৃদ্ধি হবে। তো এটা আমরা পড়তে দেখবা যে কোনটার ক্ষেত্রে হবে, কোনটার ক্ষেত্রে হবে না। ঠিক আছে? একদম এখন আসছি আমরা। এবার মাইক্রোফোনটা সব অফ করে ফেলো। কৃত প্রত্যয় দুই প্রকার। তাহলে কৃত প্রত্যয় কোনগুলো ছিল? কিসের সাথে যুক্ত হয় কৃত প্রত্যয়? ক্রিয়া প্রকৃতির সাথে, তাই না? বা ধাতুর সাথে। এটা হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার কি কি? বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। আজকে আমরা শুধু এই দুটো দেখব। তার মানে আজকে আমরা কি দেখব না? তদ্ধিত প্রত্যয়টা দেখব না। তদ্ধিতটা কালকের জন্য রেখে দিব, কারণ আমাদের বেসিকটার জন্যই দেখো অনেক সময় চলে গেছে, 10:30 বেজে গেছে, প্রায় 9:30টায় শুরু করেছি। তাহলে বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয়। এখন আসি আমরা বাংলা কৃত প্রত্যয়ে। তাহলে বাংলা কৃত প্রত্যয়গুলো, বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দগুলো কোন শব্দ হবে? সংস্কৃত শব্দ হবে নাকি বাংলা শব্দ হবে? বাংলা শব্দ হবে। হ্যাঁ, তদ্ভব। আচ্ছা, একজনে তদ্ভব বলছে। আর সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত শব্দগুলো সবগুলোই কি হবে? সবগুলোই
সংস্কৃত শব্দ হবে। এজন্য আমরা যখন শব্দ পড়েছিলাম তখন বলেছিলাম যে আমরা যখন আরও পড়ব তখন আমরা আরও বুঝবো যে কোনটা সংস্কৃত না। ঠিক আছে, এখন আসো, আমরা তো প্রত্যয় পড়ব, কিন্তু ধাতুটা আমরা কিভাবে বুঝবো, ধাতুটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, ধরো বলা সম্পর্কিত। আচ্ছা, বচন মানে কি? বচন উক্তি বা কথা। হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে উক্ত মানে কি? আমরা যখন কোনো কিছু বলি সেটাকে কি বলছে? সেটাকে তোমার কি বলছে? উক্ত বলছে না? তাহলে বক্তা, বক্তব্য, বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, এই সবগুলোর ধাতু কি হবে বা ক্রিয়া প্রকৃতি কি হবে? ক্রিয়া প্রকৃতি সবগুলো হবে বচ। এখানে ধাতু চিহ্ন হবে, একটা তো ধাতু চিহ্ন দেয়া নাই, ধাতু চিহ্ন টাইপ করা খুব ঝামেলার। তারপর দেখা সংক্রান্ত দর্শন, দর্শনীয়, দর্শক, দৃষ্টি যতগুলো আছে এগুলো সবগুলোর মূলত প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে দৃশ্য। শোনা সংক্রান্ত শ্রবণ, তারপর শ্রুত, শ্রুতি, শ্রোত্রী, শ্রবণ, শ্রবণীয় সবগুলো হচ্ছে শ্রু। কোত্থেকে আসছে? শ্রু থেকে। চলা সংক্রান্ত যেমন চলক, চালক, চলনীয়, সব কিছু যত কিছু আছে সব চল। গমন সংক্রান্ত গম, গমন, গমনীয়, গন্তব্য। হ্যাঁ, পড়া সংক্রান্ত হচ্ছে পঠ। কীরকম? পাঠ্য, পাঠক, পঠ, পঠনীয়, পঠিতব্য, এগুলো হচ্ছে পঠ থেকে। করা সংক্রান্ত ক্রি, খেয়াল করো, করণ, করণীয়, কর্তব্য, কর্তা, কর্তৃ, কর্ম সবগুলো কি কোত্থেকে আসছে? সবগুলো ক্রি, ধাতু হচ্ছে ক্রি। সৃষ্টি সংক্রান্ত দেখো, সৃষ্ট, সৃষ্টি, স্রষ্টা, স্রষ্টব্য, সৃজন সবগুলো হচ্ছে আসছে সৃজ থেকে। মোচন, মুচ, মুক্ত, এখানে আমি আর বেশি দিই নাই, এরকম তোমাদের ধাতুগুলো তোমরা কোনটা থেকে তোমরা নিজেরাই বুঝবা অনেক ক্ষেত্রে। যেমন ধরো পূজা, পূজা তাহলে কোত্থেকে আসছে বলো তো? পূজা সংক্রান্ত যত কিছু আছে, ধরো পূজা, পূজক, পূজারী, পূজনীয় কোত্থেকে আসবে? পুজ থেকে আসছে। বুঝছো বিষয়টা? তারপর দেখো স্থান, স্থান সম্পর্কিত স্থা, কি হবে? স্থা। একটু আগে একটা কথা বলেছিলাম যেমন জয়, তাহলে জয় সম্পর্কিতগুলো কি বলো তো? প্রকৃতি। জি, জয় সম্পর্কিত হচ্ছে জি। যেমন ধরো জয়, জেতা, জেতব্য, জেয়, যেটাই হোক। আচ্ছা, এটা বিষয় না, আমরা এখন চলে যাচ্ছি কোথায়? আমরা প্রথমেই পড়ব বলেছি বাংলা কৃত প্রত্যয়। আমরা প্রথমেই বলেছি বাংলা কৃত প্রত্যয়। দেখো বাংলা কৃত প্রত্যয়গুলো খেয়াল করো। ইয়া, আয়ু, আল, আরিনা, উয়া, আও, অন্ত, ই, অক। সুরার মতো মুখস্থ করে ফেলবা, সুরার মতো কি করবা? টপিক ওয়াইজ না, যে পিডিএফটা আমি পড়াচ্ছি ওটাই দেওয়া হবে, আর এগুলো সব বইতে আছে, খালি একটু বইটা খুলে দেখলেই হবে। 9-10 পুরান যে বইটা আছে ওই বইটা খুলে একটু খালি দেখবা যে এগুলো সবগুলোই সেম আমি কোথায় তুলে দিয়েছি? স্লাইডে তুলে দিয়েছি। কিন্তু স্লাইডে মনে হচ্ছে অনেক গুছানো, আসলে বিষয়টা তা না, বইতেও সেম জিনিস আছে। তাহলে আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে না, ফরাসি ভাষা কোত্থেকে আসবে? আমরা এখন পড়তেছি প্রত্যয়। দেখো, কথা না বাড়িয়ে দেখো সবাই, বাংলা কৃত প্রত্যয়। একটা জিনিস খেয়াল করো, দুবার প্রশ্ন আসছে। কোন কোন বিসিএসে যেন 38 আরেকটা মনে হয় 37 না, কোনটা 37 না, আরেকটাতে আসছে। তাহলে দেখো দুটো প্রশ্ন ছিল, কেমন ছিল বলো তো? নিচের কোনটি বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ? বুঝছো? নিচের কোনটি বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ? এখন দেখো তো এখানে যেগুলো আছে এগুলো সবগুলো প্রত্যয়। এখন আমি বললাম, যেমন ধরো ইয়া, বললাম মর যোগ ইয়া, তাহলে কি হবে? মরিয়া, তাই না?
এখন বলো তো মরিয়া তাহলে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কিনা? মরাটা কি কাজ কিনা? মরাটা একটা কাজ। মরাটা যেহেতু কাজ, তাহলে অবশ্যই মরটা কি ক্রিয়া প্রকৃতি বা ধাতু, আর ইয়াটা এখানে কি? ইয়াটা হচ্ছে এখানে কৃত প্রত্যয়। কোন কৃত প্রত্যয়? বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে হবে, আমাদের চেনার জন্য আমাদের এগুলো যদি পারি আমরা একটু মুখস্থ করে ফেলবো। যদি পারি, এটা মুখস্থ করা তেমন কঠিন কিছু না, এটা জাস্ট তুমি কয়েকবার পড়বা। আর আমি আরেকটা জিনিস এখানে তোমার এগুলো একসাথে সাজিয়ে দিয়েছি, একটা খেয়াল করো, অনেকটা একই রকম। কীরকম একই রকম? এটা এক লাইনে কয়েকবার পড়বা। ইয়া ইউয়া লারিনা উয়াও অন্ত ইয়ক, ইয়া ইউয়া লারিনা উয়াও অন্ত ইয়ক, এটা কয়েকবার পড়বা। এটা কয়েকবার পড়লে এটা তোমার মুখস্থ হয়ে যাবে। এরপর আসো অ অন, অনা অনি। তাহলে দেখো এগুলো সব একসাথে। অ অন, প্রথমে অ, এরপর অন, অনা অনি, এরপর আ দিয়ে শুরু, আ আন আনি, তা তি। এখন আমরা উদাহরণগুলো দেখব। উদাহরণগুলো তোমরা সবাই 9-10-এর মুনির চৌধুরীর যে বইটা আছে সে বইটা থেকে দেখে নিতে পারবা। প্রথমে আসো, যেমন ইয়া, আমি যেভাবে লিখেছি ওভাবেও এখানেও ওভাবেই তোমার লিখছি। তাহলে দেখো প্রথমে ইয়া, একটু আগে বলেছি, যেমন ধরো মর্যক ইয়া, তাহলে কি হবে? মরিয়া। একইভাবে তোমার বলযোগ ইয়া কি হবে? বলিয়া, নাচিয়া, গাইয়া। হ্যাঁ, অথবা ইয়া থেকে তোমার ইয়েও হচ্ছে, ইয়া থেকে ইয়ে প্রত্যয় হচ্ছে। তাহলে ধরো নাচিয়ে কি হবে? নাচ যোগ ইয়ে, অথবা নাচ যোগ ইয়া, নাচিয়া। তাহলে গাইয়ে, লিখিয়ে, বাজিয়ে, কয়ে সবগুলো কি হবে? বা কইয়া, বাজিয়া, লিখিয়া সবগুলো হচ্ছে তোমার ইয়া। ঠিক আছে? এরপর আসো আই, যেমন ধরো যাচাই, চালাই, বাছাই, লড়াই সবগুলো কি হবে? যেমন ধরো লড়াই, তাহলে লর যোগ আই, লড়াই। তাহলে তোমার যদি আসে নিচের কোনটি বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ? এখনও যেহেতু আমি পরেরগুলো পড়াই নাই, এজন্য অন্য উদাহরণগুলো দিচ্ছি না। তো ধরো লড়াই আছে আর অন্য আরও 3টা শব্দ আছে, তাহলে এখানে কোনটা হবে? সবার আগে তোমরা একটা জিনিস চিন্তা করবা, সেটা কিভাবে জানো? সেটা হচ্ছে এই ঢাকায় কেন হবে নিহাল? নিহাল শোনো, ঢাকায় যদি হয় সেক্ষেত্রে আমি এখন কি পড়াচ্ছি বলো তো? আমি এখন কি পড়াচ্ছি? কৃত প্রত্যয় পড়াচ্ছি। কিন্তু আমি যদি ঢাকা যোগ আই পড়াই সেক্ষেত্রে এই আইটা কি হবে? তদ্ধিত প্রত্যয়। সেক্ষেত্রে এই আইটা কি প্রত্যয় নয়? কৃত প্রত্যয় নয়। তাহলে কিন্তু লড়াইয়ের মধ্যে যে আইটা আছে এটা কৃত প্রত্যয় কিনা? কৃত প্রত্যয়, কারণ লড়াইটা তোমার কি? লড়াইটা হচ্ছে তোমার একটা কাজ। তাহলে চালাই, বাছাই, তারপর হচ্ছে তোমার যাচাই, এগুলো কি হবে? এগুলো সবগুলো কি হবে? এগুলো সবগুলোই হচ্ছে তোমার কৃত প্রত্যয়। তারপর দেখো উ, যেমন ধরো ডাকু, ডাক যোগ উ, ডাক যোগ উ, ডাকু। তারপর ধরো ঝাড়ু, ঝাড় দেয়া আর কি। হ্যাঁ, বা উরু, উড়া থেকে, উড়াটা কাজ না? উড়াটা কাজ। ঝাড়ু দেওয়াটা কাজ কিনা? ঝাড় দেওয়াটা কাজ কিনা? কাজ। ডাক দেওয়াটা কাজ কিনা? কাজ। তাহলে ডাকু, ঝাড়ু, উরু এগুলো তোমার কি হবে? কোন প্রত্যয়? বাংলা কৃত প্রত্যয়। একইভাবে ধরো আল, তাহলে মাত যোগ আল কি হলো? মাতাল।
মিশাল, মিশচকাল, মিশাল। হ্যাঁ, এগুলো হচ্ছে একইভাবে পরে চলে যাই। ধরো না, কাদ যোগ না, কি হলো? কান্না। তাহলে তোমাদের যদি শব্দ আসে যে নিচের কোনটি কৃত প্রত্যয়, কান্না যদি থাকে তাহলে কান্না কি হবে? বাংলা বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। বা রাধ যোগ না, কি হবে? রান্না, তাই না? উয়া বা ও কীরকম? পড়ুয়া, তাহলে কি হবে? পর যোগ উয়া, তাহলে কি হলো? পড়ুয়া। উড়ুয়া, নাচুয়া, গাওয়া, যেটাই হোক, এগুলো সবগুলো তাহলে কি হবে? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। আও, আও দিয়ে বলো। ধরো পাকড়াও, কাউকে তুমি ধরবা, হ্যাঁ, কাউকে তুমি ধরবা, পাকড়াও। তারপর বললাম ওর একটা জোরে চর মারো, ওর একটা জোরে চর মারো, তাহলে চড়াও। ওরে ধরে কি করো? চড়াও। তাহলে চড়াও কি হবে? চর যোগ আও, চড়াও। পাকড়াও, পাকর যোগ আও, পাকড়াও। ঠিক আছে? অন্ত, ই, অক এগুলো দেখে নিবা, আমি আর টানছি না। একইভাবে তোমার অ, হ্যাঁ, যেমন ধরো, ধরো, মরো, জিতো, হারো, তাহলে সবগুলো কি হবে? প্রকৃতি কিন্তু কি? ধর। প্রকৃতি কি? ধর। প্রকৃতি হচ্ছে ধর। আমি কি দিলাম সাথে? অ, কি হয়ে গেল? ধরো। ধরো, মরো, জিতো। ঠিক অন, কাঁদন, কাঁদযোগন, কাঁদন, নাচযোগন, নাচন। হ্যাঁ, তা বারণ, বারযোগন, বারণ। তারপর ধরো দুল যোগ অনা, কি হলো বলো তো? দোলনা, এটা আসে। হ্যাঁ, দুল যোগ অনা, দোলনা। খেল যোগ অনা, খেলনা। তাহলে যদি শব্দটা আসে দোলনা, এটা কি শব্দ? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। যেমন যেটা এসেছিল, যেমন হ্যাঁ, অক, মোর যোগ অক, কি হলো বলো তো? মোরক। মোরক মানে ওই ওই মুরগি না, খাওয়ার মোরগ না, এটা হচ্ছে মোরক, প্যাকেট। তাহলে দেখো তো এই শব্দটাই এসেছিল। তাহলে মোরক কি শব্দ? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। তারপর ধরো আ, আ দিয়ে তো অনেক, পড়া, রাধা, খেলা, দেখা, জানা, সব কিছুই। হ্যাঁ, আন, জানান, শুনান, চালান, মানান, সবগুলো কি? সবগুলো আন। আনি, ধরো আনি দিয়ে কি? চালানি, ভাঙানি, উড়ানি, শুনানি, যত কিছু আছে সবগুলো আনি। তারপর হচ্ছে তা, ফিরতা, বহতা, ঠিক আছে? তারপর তি, ঘাটতি, বাড়তি, তাহলে ঘাট যোগ কি হবে? তি, বাড়তি, বাড়যোগ তি, বাড়তি। এগুলো হচ্ছে তোমার বাংলা কৃত প্রত্যয়। এগুলো তোমরা কি করে ফেলবা? টিএম করে ফেলবা। নেক্সট আমরা কোথায় আসবো বলো তো? সংস্কৃত কৃত প্রত্যয়।